বুক একোতে আপনাকে স্বাগতম। এখানে আমরা আপনাদের নিয়ে যাই বিশ্বের সেরা বইগুলোর গভীরে, যেগুলো আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন এনে জীবনের নতুন রূপ দিতে পারে। আজ আমরা আলোচনা করব এমন একটি মাস্টারপিস বই নিয়ে, যেটি তেমন আলোচিত না হলেও এর জ্ঞান অসাধারণ। বইটির নাম হাউ টু ওন ইয়োর ওন মাইন্ড, লেখক নেপোলিয়ন হিল। ভাবুন তো, যদি আপনি এমনভাবে নিজের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেন যা সবসময় সাফল্যের দিকে নিয়ে যায়। এই বইটি আমাদের শেখায় কিভাবে আমাদের মনের শক্তিকে কাজে লাগিয়ে নিজের জীবনকে বদলে ফেলা যায়। এই বই শুধুমাত্র ভাবনার স্তরে নয়, বরং এটি একটি কৌশলগত গাইড যা আপনাকে শেখাবে কিভাবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে আপনার মনের ক্ষমতাকে ব্যবহার করবেন। এই অডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ এখানে শুধু দার্শনিক কথা নয়, নেপোলিয়ন হিল আমাদের এমন কার্যকরী কৌশল শেখান যেগুলো বাস্তব জীবনে ব্যক্তিগত ও পেশাগত শ্রেষ্ঠত্ব অর্জনে সাহায্য করে। আপনি যদি হিলের দর্শনে নতুন হন কিংবা পুরনো অনুগামী, এই সংক্ষিপ্ত উপস্থাপনাটি আপনার লক্ষ্যপথে এক নতুন আলো ফেলবে, কারণ এটি শেখাবে কিভাবে মনকে নিয়ন্ত্রণ করে যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকা যায়, কিভাবে নিজেকে চেনা যায়। আপনার চিন্তাই অনেক সময় আপনার সবচেয়ে বড় বাধা হতে পারে। কেন বারবার ব্যর্থ হলেও একটি উন্নত মানসিকতা আপনাকে জীবনে এগিয়ে রাখে, এবং কিভাবে ভয় ও ব্যর্থতার চক্র ভেঙে একটি শক্তিশালী মন তৈরি করা যায়। এই সারাংশ আপনাকে এক ধাপে ধাপে রূপান্তর যাত্রায় নিয়ে যাবে। আপনি শিখবেন সচেতন চিন্তার গুরুত্ব, সুযোগ চিনে নেওয়ার জন্য মনকে প্রশিক্ষণ দেওয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার আসল জীবনের উদ্দেশ্য খুঁজে বের করে সেটি অর্জনের সঠিক পথ খুঁজে বের করা। তাই আপনি যদি নিজের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত থাকেন, তাহলে আসুন শুরু করি আজকের এই অনুপ্রেরণাদায়ী যাত্রা। পর্ব: সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও কল্পনার ক্ষমতা। হাউ টু ওন ইয়োর ওন মাইন্ড বইয়ের দ্বিতীয় বড় ধারণা হল ক্রিয়েটিভ ভিশন, অর্থাৎ সৃজনশীল দৃষ্টিভঙ্গি। আমরা প্রায়ই এই শব্দটি শিল্পী বা সাহিত্যিকদের সঙ্গে সংযুক্ত করি, কিন্তু সমাজসেবী ও শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগির মতে এই গুণটি প্রত্যেকেরই আয়ত্তে আনা উচিত। কার্নেগি বলেন, ক্রিয়েটিভ ভিশন মানে হল সুযোগ চিহ্নিত করার এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ক্ষমতা। এই দৃষ্টিভঙ্গির মূল ভিত্তি হল কল্পনা, ইম্যাজিনেশন, যা দু ধরনের হতে পারে। এক, সিনথেটিক কল্পনা, পুরনো ধারণা দিয়ে নতুন কিছু তৈরি করা। দুই, সৃজনশীল কল্পনা, একেবারে নতুন মৌলিক ধারণার জন্ম দেওয়া। উদাহরণ: থমাস এডিসনের কথা ধরুন। তিনি বিদ্যমান দুটি ধারণা, বৈদ্যুতিক শক্তি ও আলো উৎপাদনের নীতি, একত্র করে তৈরি করেন বৈদ্যুতিক বাল্ব। সেই সময় বিদ্যমান বাল্বগুলো খুব বেশি সময় টিকত না। এডিসন তখন ভাবলেন, যদি কাঠকয়লা দিয়ে ফিলামেন্ট তৈরি করা যায়, তবে আলো অনেকক্ষণ ধরে জ্বলে থাকতে পারে। এই ভাবনা থেকেই আসে তার যুগান্তকারী আবিষ্কার। সৃজনশীল কল্পনা তখনই কাজ করে যখন কেউ একদম নতুন কিছু ভাবতে সক্ষম হয়। শিল্পী, লেখক বা গান রচয়িতারা অনেক সময় নিজেরাও জানেন না তাদের ভাবনার উৎস কোথা থেকে এসেছে, কিন্তু তারা সেটা অনুভব করেন এবং কাজ করে ফেলেন। আপনিও চাইলে এই দুই ধরনের কল্পনাকে চর্চা করে নিজের মস্তিষ্কে সৃজনশীল দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারেন, কিন্তু এর জন্য কিছু নীতি অনুসরণ করা জরুরি। সৃজনশীলতা বাড়ানোর 5টি মূল নীতি। 1. সুনির্দিষ্ট লক্ষ্য, আপনার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। উদাহরণস্বরূপ, আর্থিক সাফল্যের উদ্দেশ্য অনেক সময় কল্পনাকে উদ্দীপিত করে। 2. মাস্টারমাইন্ড নীতি, একাধিক মানুষ যখন একত্রে বসে কোনো সমস্যার সমাধান বা নতুন আইডিয়া খুঁজে পায়, তখন কল্পনার শক্তি অনেক গুণে বাড়ে। 3. এক্সট্রা মাইল নীতি, ধরুন কেউ পশুদের ভালোবাসে, তার এই ভালোবাসা যদি তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়, যেমন পশু উদ্ধার কেন্দ্র খোলা, তাহলে সেখান থেকেই জন্ম নেয় সৃজনশীল চিন্তা। 4. প্রায়োগিক বিশ্বাস, অ্যাপ্লাইড ফেইথ, আপনি যদি নিজের চিন্তায় সত্যিই বিশ্বাস রাখেন, তাহলে সেই বিশ্বাসই আপনার কল্পনাকে চালনা করবে। ইতিহাসের অনেক মহান মানুষ এমন বিশ্বাস থেকেই বড় কিছু করেছেন। 5. সংগঠিত প্রচেষ্টা, একা নয়, দলবদ্ধভাবে কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা করলে অনেক সময় কল্পনার দারুণ উদাহরণ তৈরি হয়। যেমন এডিসনের আবিষ্কারও একটি সংগঠিত প্রচেষ্টার ফসল। শেষ কথা হলো, ক্রিয়েটিভ ভিশন এমন এক মানসিক দক্ষতা যা চাইলে আপনি চর্চার মাধ্যমে গড়ে তুলতে পারেন। আপনার লক্ষ্য যদি পরিষ্কার থাকে, মন যদি বিশ্বাসে ভরপুর থাকে, আর যদি কল্পনাকে ঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে আপনিও হয়ে উঠতে পারেন একজন নতুন পথের দৃষ্টি। সংগঠিত চিন্তাধারা। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা আসলে কতটা অসংগঠিতভাবে চিন্তা করি? চিন্তা করুন, আপনি একটা লক্ষ্য ঠিক করলেন, কিন্তু ভাবনার স্রোতে সেই লক্ষ্যটাই ধোঁয়াশায় হারিয়ে গেল। নেপোলিয়ন হিল বলেন, লক্ষ্য পূরণে দরকার চিন্তাকে গুছিয়ে নেওয়া। চিন্তাকে সংগঠিত করার দুটি উপায়, ইন্ডাকটিভ আর ডিডাকটিভ রিজনিং। যেমন, আপনি দেখলেন আকাশ মেঘলা, তখন ছাতা নিয়ে বের হন, এটা ইন্ডাকটিভ। আর আপনি জানেন পিটার অবিবাহিত,
তাই ধরে নিলেন সে ব্যাচেলর। এটা ডিডাকটিভ। কিন্তু আমাদের চিন্তার সবচেয়ে বড় শত্রু অপরিপক্ক মতামত। বেশিরভাগ মানুষ মতামতের ওপর ভিত্তি করে চিন্তা করে, সত্যের ওপর নয়। ধরা যাক, রিনি সব বিষয়ের ওপর মত দেয়, কিন্তু সে নিশ্চিত করে তার মতটা তথ্যভিত্তিক এবং এটা তাকে আলাদা করে। তেমনি ডায়ানা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের কথা শুনে ঠিকই, কিন্তু অন্ধভাবে মানে না, সে যাচাই করে। আর ব্র্যান্ডন, সে সবসময় বিশ্বের খবর রাখে, বিভিন্ন উৎস থেকে পড়ে যাচাই করে কোনটা সত্য, কোনটা প্রোপাগান্ডা। সে জানে এই অভ্যাসই তাকে সংগঠিত চিন্তায় দক্ষ করেছে। এটা একদিনে হয় না, এর জন্য লাগে একটা নিয়ন্ত্রিত অভ্যাস। ভাবুন, আপনার মনটা একটা ক্যামেরা। যদি সেটার ফোকাস না থাকে তাহলে সবকিছু রেকর্ড হবে, গসিপ, ফালতু তথ্য, নেতিবাচকতা। কিন্তু ফোকাস থাকলে আপনি শুধুই দরকারি আর গুরুত্বপূর্ণ তথ্য বেছে নিতে পারবেন। এই অভ্যাস গড়তে দরকার উদ্দেশ্যের স্পষ্টতা। ধরা যাক, আপনি বললেন আমি সুস্থ থাকতে চাই, কিন্তু প্রতিদিনই খাচ্ছেন ফাস্টফুড, রাত জেগে ঘুম কম করছেন। এভাবে ইচ্ছা পূরণ হয় না। শুধু ভাবা না, লাগবে মানসিক ও শারীরিক পুনরাবৃত্তি। একটা মন্ত্র হিসেবে ধরে নিতে পারেন, আমি দিনে দিনে ভালো হচ্ছি। এটা এমিল কুয়ের বিখ্যাত মন্ত্র, যেটা সফল লোকেরা নিজেদের বিশ্বাসে পরিণত করেছে। এইভাবে পেনেলোপ তার স্বপ্নের বেকারি খুলেছিলেন। সে একটা তালিকা তৈরি করল, কাজ ভাগ করল দিনে দিনে। প্রতিদিন বলত নিজেকে, আমি পারবো, আমি করব। এটাই তার ধৈর্য আর সাহসের জ্বালানি ছিল। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, আকর্ষণের আইন, ল অফ অ্যাট্রাকশন। আপনি যেমন ভাববেন তেমনই আকর্ষণ করবেন। ইতিবাচক থাকলে ইতিবাচক ঘটনাই ঘনিয়ে আসবে। নিয়ন্ত্রিত মনোযোগ সফলতার মানসিক ডায়নামাইট। নেপোলিয়ন হিল মনে করেন, নিয়ন্ত্রিত মনোযোগ, কন্ট্রোলড অ্যাটেনশন, এমন একটি শক্তিশালী গুণ যা মানুষের সফলতার দরজা খুলে দেয়। এটা শুধুই মনোযোগ নয়, বরং অভ্যাসের মতোই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি হয়ে ওঠে মানসিক ডায়নামাইট, যার মাধ্যমে আপনি নিজের সন্দেহ, হতাশা ও দুর্বলতাকে দূর করতে পারেন। কিন্তু এই নিয়ন্ত্রিত মনোযোগ কিভাবে অর্জন করবেন? নেপোলিয়ন হিল বলেন, এর জন্য প্রয়োজন 5টি গুরুত্বপূর্ণ উপাদান। 1. সুনির্দিষ্ট উদ্দেশ্য। 2. আত্মশৃঙ্খলা। 3. নিয়ন্ত্রিত মনোযোগ। 4. স্বয়ংক্রিয় পরামর্শ, অটো সাজেশন। 5. ইচ্ছা শক্তি, উইল পাওয়ার। এই 5টি বিষয়ের ব্যবহার দেখা যায় হ্যারল্ড নামের এক সাধারণ মানুষের জীবনে। হ্যারল্ডের গল্প এক বাস্তব উদাহরণ। হ্যারল্ডের মাস শেষে ভাড়া পরিশোধ করতে হবে, কিন্তু তার হাতে কোনো টাকা নেই। সাধারণভাবে সে হতাশ হতে পারত, কিন্তু সে করল বিপরীতটা। সে ঠিক করল, যেভাবেই হোক আমি ভাড়া জোগাড় করব। এটাই তার সুনির্দিষ্ট উদ্দেশ্য হয়ে দাঁড়াল। এরপর সে নিজেকে প্রশ্ন করল, সে তার সময় কিভাবে ব্যয় করছে। ফোনে স্ক্রল করার বদলে সে নিজেকে আত্মশৃঙ্খলার মাধ্যমে নিয়ন্ত্রণ করল, সময় দিল এমন কাজে যেখান থেকে উপার্জন সম্ভব। হ্যারল্ড ভয় পায়নি। সে জানত, যদি ভয় তাকে গ্রাস করে তবে সে হেরে যাবে। তাই সে নিজের মধ্যে ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলল। সে আশেপাশে খোঁজ নিল কারো কিছু মেরামতের দরকার আছে কিনা, বা কারো বাচ্চাকে অঙ্ক শেখানো দরকার কিনা। এই চিন্তাভাবনার পেছনে ছিল তার অটো সাজেশন, নিজের মনকে বারবার বোঝানো যে আমি পারবো, আমাকে পারতেই হবে। প্রথম 5 জন প্রতিবেশী তার সাহায্য নাকচ করল, কিন্তু সে হাল ছাড়ল না, কারণ সে জানত একজন তো হ্যাঁ বলবেই। এইভাবে 5টি নীতির একত্র প্রয়োগ হ্যারল্ডকে সফল করল। সফলতার পেছনের বিজ্ঞান, এই নিয়ন্ত্রিত মনোযোগের ধারণাটি শুধু হ্যারল্ডে সীমাবদ্ধ নয়। ইতিহাসের বড় বড় মানুষরাও এই নীতির উপর নির্ভর করেছেন। টমাস এডিসন, তিনি বলেন, সফল হতে চাইলে আপনার উদ্দেশ্য সুনির্দিষ্ট হতে হবে। তিনি একটি তালিকা বানাতেন, যেখানে লিখতেন তিনি কি চান এবং কিভাবে সেটা অর্জন করবেন। তিনি অটো সাজেশন ও নিয়ন্ত্রিত মনোযোগের মাধ্যমে নিজের মনকে প্রস্তুত করতেন, যেন সেটি সবসময় লক্ষ্যেই কেন্দ্রীভূত থাকে। আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি বহুবার ব্যর্থ হন। এমনও হয়েছে যে তিনি নিজেই গুণে বলতে পারতেন না কতবার ব্যর্থ হয়েছেন, কিন্তু প্রতিবার ব্যর্থতার পরেও তিনি থেমে যাননি, কারণ তার ভেতরে ছিল উদ্দেশ্য ও অধ্যবসায়। তিনি জানতেন ব্যর্থতা মানেই শেষ নয়, সফলতা তাদেরই জন্য যারা মনোযোগ নিয়ন্ত্রণ করে, সময় ও শ্রম দেয় এবং নিজেদের উদ্দেশ্য নিয়ে কখনো আপোষ করে না। শেষ কথা, নিয়ন্ত্রিত মনোযোগ হল এক ধরনের মানসিক পাথেয়। আপনি যদি ঠিকঠাকভাবে এই শক্তিকে কাজে লাগাতে পারেন, আপনার যে কোনো উদ্দেশ্য যত কঠিনই হোক না কেন ধাপে ধাপে অর্জনযোগ্য হয়ে উঠবে। হ্যারল্ড, এডিসন কিংবা বেলের মতো আপনিও হতে পারেন সফল। শুধু আপনাকে জানতে হবে কোথায় মনোযোগ দেবেন আর সেটিকে কিভাবে ধরে রাখবেন। নিয়ন্ত্রিত মনোযোগ
সফলতার চাবিকাঠি। অ্যান্ড্রু কার্নেগি ও নেপোলিয়ন হিলের দৃষ্টিভঙ্গিতে নেপোলিয়ন হিল বারবার বলেছিলেন, যদি আপনি সফল হতে চান, আপনাকে আপনার মনকে নিয়ন্ত্রিত মনোযোগে অভ্যস্ত করতে হবে। অর্থাৎ এমনভাবে মনকে শৃঙ্খলিত করুন যেন সেটি শুধুমাত্র একটাই লক্ষ্য বা উদ্দেশ্যের পেছনে কাজ করে। এই মনোযোগকে তিনি বলতেন মানসিক ডিনামাইট, যা নিজের মধ্যে থাকা সংশয় ও হতাশাকে উড়িয়ে দেয়। নিয়ন্ত্রিত মনোযোগ গড়ে তুলতে লাগে 5টি মূল উপাদান। 1. স্পষ্ট উদ্দেশ্য। 2. সশৃঙ্খলা। 3. অটো সাজেশন, নিজেকে বোঝানো। 4. ইচ্ছাশক্তি। 5. মনোযোগ ধরে রাখার ক্ষমতা। হ্যারোল্ডের গল্প ধরুন। হ্যারোল্ড নামের একজন লোক মাস শেষে ভাড়া দিতে পারছে না। বেশিরভাগ মানুষের মতো সেও হতাশ হয়ে বসে থাকতে পারত, কিন্তু সে মনোযোগ কেন্দ্রীভূত করল কিভাবে টাকা জোগাড় করা যায়। সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক ভাড়া জোগাড় করতে হবে, এটাই তার স্পষ্ট উদ্দেশ্য। সে নিজেকে প্রতিনিয়ত বুঝিয়ে বলছিল, আমি পারব, এটাই অটো সাজেশন। তার ইচ্ছাশক্তি তাকে বারবার দরজায় কড়া নাড়াতে বাধ্য করল, যতক্ষণ না কেউ তার সেবা গ্রহণ করল। এই 5টি উপাদান ব্যবহার করেই সে সফল হল, ঠিক যেমনটি ইতিহাসের সফল ব্যক্তিরা করেছেন। থমাস এডিসন, আলেকজান্ডার বেলের মতোরা। অ্যান্ড্রু কার্নেগির দৃষ্টিভঙ্গি। কার্নেগি বলতেন, নিয়ন্ত্রিত মনোযোগ মানে আপনার মন এবং শক্তিকে একটি নির্দিষ্ট দিকেই কেন্দ্রীভূত করা। তিনি নিজে ইস্পাত শিল্পে সফল হয়েছিলেন শুধুমাত্র এই নীতিটি অনুসরণ করেই। তবে তিনি এটাও বলতেন, বৈচিত্র্যময় ক্ষেত্রেও নিয়ন্ত্রিত মনোযোগ কার্যকর। যেমন একটা বড় দোকানে পোশাক বিভাগের একজন ম্যানেজার থাকে যিনি শুধু ব্লাউজ বা শার্ট বুঝেন। একইভাবে স্পোর্টস বিভাগের ম্যানেজার জানেন কোনো ক্রীড়া সামগ্রী চলবে। ক্যারিয়ারেও এটাই প্রযোজ্য। আপনি যদি বুঝে ফেলেন আপনার জীবনের মূল লক্ষ্য কী, তাহলে সহজ হবে সিদ্ধান্ত নেওয়া আপনি কোন পথে যাবেন। উদাহরণ, ক্লেয়ার, একজন কলেজ ছাত্রী, প্রথমে ঠিক বুঝতে পারেনি সে কী হতে চায়, কিন্তু পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অভিজ্ঞতা ও এক্সপ্লোরেশনের মাধ্যমে সে বুঝে গেল সে একজন ডাক্তার হতে চায়। যদিও তার কলেজের মেজর ছিল অন্য কিছু, কিন্তু সেটাও কাজে এসেছে। সে তার রোগীদের আরও ভালোভাবে বোঝাতে পারে। কার্নেগি বলেন, যদি তোমার মন পরিবর্তন হয় সেটাও ঠিক আছে, কারণ সময়ের অপচয় তখনই হয় যখন তুমি তোমার মনের কথা শুনো না। উপসংহার, নেপোলিয়ন হিল আমাদের শেখান সফল হতে গেলে প্রয়োজন: 1. ক্রিয়েটিভ ভিশন, সুযোগ চিনে নেওয়ার ক্ষমতা। 2. কল্পনা, নতুন আইডিয়া তৈরি করা, সিনথেটিক ও সৃজনশীল। 3. সংগঠিত চিন্তা, নিজের অভ্যাস ও চিন্তাগুলোকে সাজিয়ে তোলা। 4. নিয়ন্ত্রিত মনোযোগ, একটি লক্ষ্যকে ঘিরে মন ও শক্তিকে কেন্দ্রীভূত করা। সবশেষে, যদি আপনি নিজের স্বপ্ন স্পষ্টভাবে দেখেন এবং বিশ্বাস করেন আপনি পারবেন, তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না। এই ছিল হাউ টু ওন ইয়োর ওন মাইন্ড বইয়ের এই অধ্যায়ের সারাংশ। আশা করি এই গল্প থেকে আপনি যেমন অনুপ্রাণিত হয়েছেন, তেমনি আপনার শ্রোতারাও হবেন। আপনার যদি ভালো লেগে থাকে, বইটির সম্পূর্ণ কপি পড়ার জন্য আমি উৎসাহিত করব। আর আপনি চাইলে আমি পুরো বইটাই এভাবে গল্পে পরিণত করে দিতে পারি। আপনার মতামত জানাতে ভুলবেন না।